আমরা মনের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে পড়বো। মনের পর্যাবৃত্ত ধর্ম মানে কি? মনের পর্যাবৃত্ত ধর্ম মানে সেই সকল ধর্ম যেগুলো হচ্ছে আহ পর্যায়ক্রমে বা উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে গেলে ধর্মের পরিবর্তন হবে, সেগুলোই বলে পর্যাবৃত্ত ধর্ম। এরকম অসংখ্য ধর্ম আছে। এই অসংখ্য ধর্মের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্মগুলো কি কি, ওগুলো আমাদের লাগবে। এক, গলনাঙ্ক। গলনাঙ্কের সাথে একই সাথে স্ফুটাঙ্ক আমরা পড়ে ফেলি। স্ফুটনাঙ্ক। তারপরে আমাদের আছে পরমাণুর আকার। দুই, পরমাণুর আকার। তারপরে আমাদের সবচেয়ে আর এবার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎচুম্বকত্ব। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি। শক্তি হচ্ছে ইলেকট্রন শক্তি, তড়িৎচুম্বকতা, তারপরে আরো একটা জিনিস জানা লাগে, ধাতব ধর্ম। আর একটা প্লেস ইম্পর্টেন্ট একটা টপিক লাগে, সেটা হচ্ছে যোজ্যতা। এটা তেমন একটা লাগে না, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো সবার আগে আমরা এই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে গণনাঙ্ক স্ফুটাঙ্ক নিয়ে আলোচনা করি। গণনাঙ্ক স্ফুটাঙ্ক এটা হচ্ছে, সহজে আমরা বলতে পারি, পর্যায় সারণীতে উপর থেকে নিচে গেলে আমাদের গণনাঙ্ক স্ফুটাঙ্ক কমে। এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, কারণটা কি। একটা জিনিস বলি আগে, হচ্ছে 1 নম্বর গ্রুপটা লিখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। হাইড্রোজেন। হাইড্রোজেন সাধারণত আমরা 1 নম্বরের মধ্যে রাখার পরও 1 নম্বরে কোনো বৈশিষ্ট্য বহন করে না, তাই হাইড্রোজেনটা আমরা বাদ দিলাম, কারণ এটা দুষ্টু মূলক। লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। রিনাকে রুবি শেষে বলেছে এরকম। রুবিডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এইগুলা নিয়ে কথা বলি। পরেরটা হলো ফ্রান্সিয়াম, হচ্ছে তেজস্ক্রিয়, এটা নিয়ে আমরা এখন কথা বলতেছি। এদের মধ্যে একটা জিনিস চিন্তা করুন, যোজ্যতার ইলেকট্রন মানে এরা সবগুলো হচ্ছে খাদ্য ধাতু, তাই না? খাদ্য ধাতু মানে কি, এরা হচ্ছে পানির সাথে রিয়েকশন করে খাদ্য তৈরি করে। একটা জিনিস এবার চিন্তা করুন, আহ এদের যোজ্যতা মানে এর কক্ষপথ সংখ্যা বাড়ে। এর কক্ষপথ সংখ্যা হলো 2টা, এর কক্ষপথ 3টা, এর কক্ষপথ 4টা, এর কক্ষপথ 5টা এবং 6টা। কক্ষপথ সংখ্যা যত বাড়ে, শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে এবং তাদের ধাতব বন্ধনটা আস্তে আস্তে উইক হতে শুরু করে। যেহেতু উইক হতে শুরু করে, উইক হওয়ার কারণে তারা অতি সহজে অল্প তাপে ভেঙে যায়। তাই এভাবে, যে আকারের দিক দিয়ে একরকম হবে। আকারের দিক দিয়ে লিথিয়াম থেকে সোডিয়াম বড়, সোডিয়াম থেকে পটাশিয়াম বড়, পটাশিয়াম থেকে রুবিডিয়াম বড়, রুবিডিয়াম থেকে সিজিয়াম বড়। কিন্তু যখন সেটা গলনাঙ্ক স্ফুটাঙ্কের বেলা হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে, তখন উল্টাটা হবে, লিথিয়ামের বেশি। কারণ কি, এর দুটো কক্ষপথ এর ধাতব বন্ধনটা বেশি আকর্ষণ করতে পারবে, কারণ কি তার কক্ষপথ সংখ্যা কম। তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবেরিয়াম, তারপরে সিজিয়াম। শেষ। এবার এটা আমরা পড়ছি গ্রুপের ক্ষেত্রে, তাই না? এবার পর্যায়ের ক্ষেত্রে একটা আসি। পর্যায়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই বলি। পর্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সবচেয়ে সুন্দর পর্যায়ের মধ্যে, সরি সরি, হ্যাঁ, পর্যায়ের মধ্যে সবচেয়ে সুন্দর পর্যায়ে আমরা পাই সোডিয়ামের পর্যায়ে, পাই 3 নম্বর পর্যায়ে এটা। সোডিয়াম। সোডিয়ামের পরে কে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তারপরে হচ্ছে
সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে হচ্ছে ক্লোরিন। হুম তারপরে তারপরে পরমাণুর নাম হচ্ছে আর্গন। গেল। এবার চিন্তা করি, এর কক্ষপথ সংখ্যা সেম, এদের সবগুলা কক্ষপথ সংখ্যা হচ্ছে 3টা, কিন্তু কক্ষপথ শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটু ফ্যাক্টর করে। বলতেছি 8, এখানে হচ্ছে কত 3, 2, 8, 4, মানে দুইটা প্রথম কক্ষপথে দুইটা, 8, 5। এবার উপরে লিখি 2, 8, 6, 2, 8, 7, আর 2, 8, 8। এটা হচ্ছে নিষ্ক্রিয় পরমাণু। এবার সোডিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম একটা ধাতু, অ্যালুমিনিয়ামও একটা ধাতু। এই জন্য কি হয়, সিলিকনও অনেকটা ধাতুর মধ্যে কাজ করে, কারণ সিলিকন ধাতু অধাতু দুইটার মধ্যে কাজ করে, এটাকে অর্ধপরিবাহী বলে, অপধাতু বলে। তো সিলিকনের এগুলা তিনোটাই আমাদের বাম থেকে ডাইনে ডাইনে গেলে ধাতব বন্ধন, ধাতবে মানে কি ধাতব বন্ধন আবদ্ধ থাকে, এরা সাধারণত আগে বলি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম মূলত ধাতব বন্ধনে আবদ্ধ থাকে। ধাতব বন্ধনে আবদ্ধ থাকার কারণে যত বেশি ইলেকট্রন বাড়ে তাদের শক্তি তত বাড়ে, এবং তাদের বন্ধনটা আলাদা করতে সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়। কারণ এটা দুইটা ডাবল বন্ধন তৈরি করে, এটা ট্রিপল বন্ধন তৈরি করে, এটা একক বন্ধন। তো বর্ণকে শুনে বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে প্রথমত। বাড়ার পরে এবার এবার সিলিকনের মধ্যে একটা খুব স্ট্রং বন্ধন তৈরি করে, ধাতব বন্ধন যখন তৈরি করে, তাই এখানেও বাড়ে। কিন্তু সমস্যা হয়ে যায় ফসফরাসে। ফসফরাসের সবচেয়ে স্থায়ী অণু হচ্ছে ফসফরাস 4। তো এইটার কি হয়, এদের মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, এদের মধ্যে ধাতব বন্ধন থাকে না, অধাতু হওয়া শুরু করছে। তাহলে তার তা কমবে। সালফারের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট অণু হচ্ছে সালফার 8, এটার মধ্যে আরো কমবে। ক্লোরিনের মধ্যে ভ্যান্ডারওয়ালস বল থাকে দুর্বল, এটা আরো কমে। আর এটা তো নিষ্ক্রিয়, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম, সেটা হচ্ছে আরো কমবে। যদিও বা এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্লোরিন অপেক্ষায় বেশি, আর্গনে তাও একটু জাস্ট ইয়ার জন্য আমরা বলি কম, এটাও কম। তাহলে আমাদের কেমন হবে, প্রথমে সোডিয়াম থেকে সিলিকন পর্যন্ত বাড়ে, কিন্তু ফসফরাস, সালফার, ক্লোরিনের ক্ষেত্রে এটা সমযোজী বন্ধন, রাসায়নিক বন্ধন গঠন করতে পারে না নিজেরা, এটা ধাতব বন্ধন গঠন করতে পারে না, কারণ এরা অধাতু। তাই এদের মধ্যে দুর্বল ব্যান্ডওয়াজ বল থাকার কারণে তারা তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকে। একটু বললে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কেস শেষ। এবার পরবর্তী হচ্ছে আমাদের হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার কিছুক্ষণ আগে আমি উপর একটা গ্রুপের ব্যাখ্যাটা অনেকটা দিয়ে ফেলছি। আকার গ্রুপের ব্যাখ্যাটা আবার কি, হাইড্রোজেন এখন নিতে পারবো, লিথিয়াম, সোডিয়াম, লিনাকে, কে, রুবি, সেসে, সিজিয়াম, আর ফ্রান্সিয়াম। হ্যাঁ, তো এবার কি হয়, উপর থেকে নিচে গেলে এর কক্ষপথ সংখ্যা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, এটা হচ্ছে 5টা, 6টা, 7টা। কক্ষপথ সংখ্যা কক্ষপথ সংখ্যা বাড়ে, কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সেম থাকে। হয়ে যায়। তো তাহলে হাইড্রোজেন থেকে লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। শেষ। আকারের ক্ষেত্রে এটা একটা গেল, এটা হচ্ছে আমাদের গ্রুপের ক্ষেত্রে। কিন্তু এবার হচ্ছে আমাদের পর্যায়, আবার ওই পর্যায়ে নিব। পর্যায় 3, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে হচ্ছে আর্গন। এবার হচ্ছে এখানেও একই রকম 2, 8, 1, 2, 8, 2, 2, 8, 3, 2, 8, 4, 2, 8, 5, 2, 8, 6, 2, 8, 7, 2, 8, 8। হ্যাঁ, এখানে কি হয় এবার বলতেছি, এটা হচ্ছে
ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, এটা গেল। এবং হচ্ছে এদের সবার কক্ষপথ সংখ্যা কত? কক্ষপথ হইতেছে সবার 3। এই তো পড়ে গেছি সবচেয়ে বড় বেজালে, এদের সবগুলার কক্ষপথ সংখ্যা 3। কিন্তু তাহলে এদের মধ্যে কার আকার বড় ছোট হবে, এটার জন্য আমাদের দেখতে হবে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এটাতে আছে 1, 2, 3, 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8। এবার চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো, শেষ কক্ষপথে যত ইলেকট্রন বাড়বে কেন্দ্রের মধ্যে থাকে কি প্রোটন, ওই প্রোটন গুলা তত বেশি আকর্ষণ বাড়বে। ইলেকট্রন সাথে সাথে কিন্তু প্রোটন সংখ্যা বাড়বে। একটা জিনিস মনে রাখবা, বাম থেকে ডানে গেলে অলওয়েজ কক্ষপথ সংখ্যা সেম থাকে, কিন্তু তাদের কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে, একটা একটা করে বৃদ্ধি পাওয়ার কারণে কেন্দ্রের প্রোটন গুলো আকর্ষণ করার কারণে তাদের আকার ছোট হতে থাকে। তাই সোডিয়াম আকার এইগুলোর মধ্যে এই পর্যায়ে সবচেয়ে বেশি, তারপরে বাকি সব। তাকে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পায়। এবার হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে যাব, এবার হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি যদি জানতে হয় সবচেয়ে বড় জিনিস লাগবে কি বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লাগবে, আগে সংজ্ঞাটা বুঝতে হবে। এটা, এই সংজ্ঞাটা যদি তোমরা বুঝো তাহলে সবকিছু বুঝবা। এটা প্রথমত লাগবে কি, গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় কোন মোলে, কোন মোলে 1 মোল বিচ্ছিন্ন পরমাণু হতে, পরমাণু হতে একটি করে ইলেকট্রন সরিয়ে নিতে, একটি করে, আগে মনে রাখবে একটি করে, এই ওয়ার্ডটা মনে রাখলে ভালো হয়। একটি করে ইলেকট্রন সরিয়ে নিয়ে 1 মোল পরিমাণ, মোল পরিমাণ ধনাত্মক আয়ন, আয়নে পরিণত করতে, আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, মানে ইলেকট্রন আমি অপসারিত করব। আমরা মনে আছে একটা জিনিস পড়ছিলাম, ইলেকট্রন যখন ত্যাগ করে তখন কি করে, ইলেকট্রন কি করে, শক্তি শোষণ করে, শোষণ করে। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আমি বলি, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন বিকিরণ করে। একই রকম ভাবে এখানে শক্তির প্রয়োজন হয় বা শোষণ করার প্রয়োজন হয়, তখন তাকে আয়নীকরণ শক্তি বলে। মানে গ্যাসীয় একটা জিনিস, পরমাণু গ্যাসীয় হতে হবে, 1 মোল হইতে হবে, একটি করে ইলেকট্রন সরিয়ে নিতে হবে, 1 মোল পরিমাণ ধনাত্মক আয়নে পরিণত করতে হবে, বা ধনাত্মক আয়নের আরেক নাম কি, ক্যাটায়ন পরিণত করতে হবে, করতে হলে যে পরিমাণ শক্তি প্রয়োজন, এটা গেল। তারপরে এবার একটা জিনিস, ধরো এটা একটা ব্যাখ্যা দিলে কি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ ছেড়ে দিছে শেষ কক্ষপথ থেকে, সোডিয়াম প্লাস তৈরি হয়েছে, এটাকে বলে সরি, এটাকে বলে আয়োনাইজেশন, Ui2, আয়োনাইজেশন এনার্জি,
অথবা এটাকে আয়নিক বিভব বলে, আয়নীকরণ বিভব বলে। সাধারণত 4961 কিলো জুল পার মোল, এটা মুখস্থ রাখা ভালো। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বুঝলাম, কিন্তু এবার দেখো ম্যাগনেসিয়াম থেকে, সরি, এবার সোডিয়াম ফ্লাস্ক থেকে একটা ইলেকট্রন যদি আমি ত্যাগ করি, সোডিয়াম E1 এটা, আর I2, এটা অলওয়েজ মনে রাখবে I2 মানে কি? এখানে একটা জিনিস, এখানে 2+ হবে, যদি এটা সম্ভব না তাও আমি বলতেছি একটা জিনিস শুনো। এখানে কি করছে একটা জিনিস দেখো, এটা হচ্ছে প্রথম আয়নীকরণ বিভব, দ্বিতীয় আয়নীকরণ বিভব। দ্বিতীয় আয়নীকরণ বিভবের সংখ্যাটা কি হবে? এটা হচ্ছে প্রথম আয়নীকরণের পর, এটা বলবা না, এটা অনেকে বলে ফেলে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে দুটি ইলেকট্রন সরিয়ে নিয়ে যে পরিমাণ শক্তি প্রয়োজন এটা বলে দেয়, কিন্তু এটা না, প্রথম আয়নীকরণের পর এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে আরো একটি ইলেকট্রন সরিয়ে নিয়ে 1 মোল পরিমাণ ধনাত্মক চার্জ, মানে এটা পুরো সংখ্যাটা সেম, খালি প্রথম আয়নীকরণ শক্তি বিভবের পরে। এবার হচ্ছে এটা পর্যাবৃত্ত ধর্ম, এটা মনে রাখবা। উপর থেকে, মানে উপর থেকে নিচে মানে কি, গ্রুপের মধ্যে, গ্রুপের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করুন, গ্রুপের ক্ষেত্রে আবার ওই গ্রুপ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, ফ্রান্সিয়াম, এদের মধ্যে কাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে? আয়নীকরণ শক্তি মানে কি, আয়নীকরণ শক্তি মানে কি, এখানে হাইড্রোজেনটা আমরা বাদ দিয়ে দিব, কারণ হাইড্রোজেন দুষ্ট, এখানে বাদ দিই। তো আয়নীকরণ শক্তিটা মানে কি, আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা। তো এখানে আয়নীকরণ শক্তি তারে বেশি হবে যে ইলেকট্রনটা ছাড়তে বেশি কষ্ট হবে, সেটাই আয়নীকরণ শক্তি বেশি হবে। এবার চিন্তা করো, লিথিয়ামের কক্ষপথ 2টা, এর কক্ষপথ 3টা, এর কক্ষপথ 4টা, 5টা, 6টা, 7টা। এখানে কক্ষপথ উপর থেকে নিচে গেলে কক্ষপথ সংখ্যা বাড়ে, আকার বাড়ে, আকার বাড়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে। শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত কমবে তার আয়নীকরণ শক্তি তত কমবে। যেহেতু আকার বৃদ্ধির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা মনে রাখবা। তাহলে এটা মনে রাখো, আয়নীকরণ শক্তি বরং শক্তি সমানুপাতিক 1/আকার। আকার যত বড় হবে আয়নীকরণ শক্তি তত কমবে, এটা মনে রাখবে। এবার দেখো ইয়ার পরে এবার হচ্ছে পর্যায়, আবার ওই পর্যায়টা নিই, সোডিয়ামের পর্যায়ে নানি। এবার আমি লিথিয়ামের পর্যায়টা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বোরনের পরে হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে হচ্ছে আরেকটা নিয়ন। একটা জিনিস বলবো, বাম থেকে ডানে গেলে কি আকার কি হয়? বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, তাহলে আকার যদি হ্রাস পায় তাহলে কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় না? ব্যস্তানুপাতিক সম্পর্ক না, আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পায়। এবার চিন্তা করো, আয়নীকরণ শক্তি তাহলে এরকম হওয়ার কথা, বাম থেকে ডানে গেলে এরকম, ব্যাখ্যাটা কি হবে আমি ব্যাখ্যাটা বলি। হ্যাঁ, ব্যাখ্যাটা হচ্ছে বাম থেকে ডানে গেলে এ পরমাণুর আকার হ্রাস পায়, কারণটা কি, কক্ষপথ সংখ্যা সেম থাকে কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে কেন্দ্রের প্রোটন দ্বারা আকর্ষিত হয়, এটা বুঝলাম। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে এখানে মেন সমস্যা হচ্ছে এটা কিন্তু এখানে ব্যতিক্রম দেখায় 2টা পরমাণু, একটা হচ্ছে এরা 2জন আর এরা 2জন। কেন দেখায় তাও ব্যাখ্যা দিচ্ছি, এখন ব্যাখ্যা দিচ্ছি। আগে বেরিলিয়াম আর বোরন, এতক্ষণ ধরে যেগুলো পড়েছি একটাও না আসলে এটা আসবে শিওর থাকো, ব্যতিক্রম। ক্যালসিয়ামের ব্যতিক্রম গুলা আসে, কিন্তু ব্যতিক্রম গুলার বেশি এত সুন্দর বলে বোঝানো যাবে না। তো একটা জিনিস দেখো, এর ইলেকট্রন বিন্যাস করলে কি 1s2, 2s2, না 2s2, হ্যাঁ 2s2, তারপরে হচ্ছে 1s2, 2s2, 2p1। একটা জিনিস চিন্তা করো, এখানে 2s অরবিটালটা 2s অরবিটালটা পরিপূর্ণ আছে, আর এখানে p অরবিটালটা পরিপূর্ণ নাই, অর্ধপূর্ণ নাই, এখানে শুধুমাত্র একটা ইলেকট্রন আছে। এবার একটা ইলেকট্রন থাকার কারণে কি হয়, সেটা ইজিলি ছেড়ে দিলে স্টেবল
ইলেকট্রন বিন্যাস লাভ করে কি, এস অরবিটালটা পূর্ণ থাকে। কিন্তু এখানে বেরিলিয়ামের এস অরবিটালটা পরিপূর্ণ থাকে, এটা স্থিতিশীলতা নষ্ট হয়, তাই বেরিলিয়ামের বেশি ওরম থেকে। একই রকম ব্যাখ্যা এটা তো, 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4। এখানে দেখো, এখানে পি অরবিটালটা অর্ধপূর্ণ আছে নাইট্রোজেন, অর্ধপূর্ণ থাকার কারণে সে বেশি স্টেবল, তার থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে, এই জন্য নাইট্রোজেন বেশি। তো এরকম ভাবে বেরিলিয়ামের নিচে যে আছে ম্যাগনেসিয়াম, তার ক্ষেত্রেও বেশি হবে অ্যালুমিনিয়াম থেকে, নাইট্রোজেনের নিচে ফসফরাস, ফসফরাসেরও বেশি হবে সালফার থেকে। একই গ্রুপের মধ্যে এরকম সমস্যাটা দেখা যায়, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আমরা আসি ইলেকট্রন আসক্তিতে। পরবর্তী কোশ্চেন, এটা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি আর একটা হচ্ছে তোমাদের কি বলে আয়নিক আসক্তি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। হচ্ছে ইলেকট্রন আসক্তি, কত নাম্বার ছিল ইলেকট্রন আসক্তি আমার ঠিক ধারণা নেই। ইলেকট্রন আসক্তি লিখি, পয়েন্টটা এরকম। ইলেকট্রন আসক্তি এটারও সংজ্ঞা লাগবে। ইলেকট্রন আসক্তি এটাকে, ইলেকট্রন আসক্তি অনেক মজার জিনিস। ইলেকট্রন আসক্তিটা শুনো, ইলেকট্রন আসক্তিটা জানতে হলে ইলেকট্রন আসক্তি তুমি যদি কি বলে আয়নিকরণ শক্তি জানো, ইলেকট্রন আসক্তি একই রকম, তার উল্টাটা। ওইখানে তুমি কি করছো, ইলেকট্রন ছাড়ছো, এখানে ইলেকট্রন ঢুকেছে। ইলেকট্রন ঢুকাইলে এবার কি, এখানে ছাড়া কেন ধনাত্মক, এখানে ঋণাত্মক। এখানে শক্তি প্রয়োজন আছে, এখানে শক্তি নির্গত হবে। একই রকম ভাবে সংজ্ঞাটা একই রকম ভাবে মুখস্থ করতে পারো। দেখো, গ্যাসীয় অবস্থা, দুইটা পরমাণু কিন্তু গ্যাসীয় হতে হবে। গ্যাসীয় অবস্থায়, হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় কোন মোলের, কোন মোলের একটি এক মোল বিচ্ছিন্ন, এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেককে একটি করে এক মোল ইলেকট্রন, এক মোল ইলেকট্রন এর সাথে, ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে, যুক্ত হয়ে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল, মনে রাখবা এটা গ্যাসীয়, আবার গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল, গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক, একক সরি এখন ঋণাত্মক, একক ঋণাত্মক আয়ন সৃষ্টি করে, আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এটা মনে রাখবে, নির্গত হয় বা বিকিরিত হয়, নির্গত হয়, তাকে বলে ইলেকট্রন আসক্তি। এবার একই রকম ভাবে ইলেকট্রন আসক্তি আর তৈরি একই রকম, আকার, আকার ইজ সমানুপাতিক 1 বাই ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন, ইলেকট্রন আসক্তি। এবার হচ্ছে একই রকম ভাবে বাম থেকে ডাইনে আবার ওই ওই গ্রুপটা লিখি, উপর থেকে নিচে লিখিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবার কি হয়েছে, একই রকম ব্যাখ্যা,
প্রত্যেকে নিচে গেলে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পেলে কি হয়? কক্ষপথ সংখ্যা যত বৃদ্ধি পাবে তাদের শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে। শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ যত কমবে তাদের মানে কি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাইতেও তত কম শক্তির প্রয়োজন হবে। তাহলে লিথিয়ামের সবচেয়ে বেশি, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, তারপর সবশেষে ফ্রান্সিয়াম সবচেয়ে কম। কোনো মানে একটা ইলেকট্রন যুক্ত করতে কোনো তেমন শক্তির প্রয়োজন হবে না, এটা হচ্ছে ব্যাখ্যা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে একটা প্রবলেম হোক, এখানেও একটা জিনিস মনে রাখবা, এখানেও একই জিনিস নিয়ে প্রবলেম হয়। এখানে কিন্তু একটা গ্রুপের মধ্যে প্রবলেম হয়, সেটা হচ্ছে এর মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা কি? এরা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপের মধ্যে একটা সমস্যা হয়, সাধারণত কি উপর থেকে নিচে গেলে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়, শেষ কথা বলতে ইলেকট্রনের আকর্ষণ কমে। ইলেকট্রনের আকর্ষণ কমার কারণে যত আমি ইলেকট্রন প্রবেশ করলে তার তেমন বেশি যায় আসে না, কম শক্তিতেই প্রবেশ করতে পারবে, নির্গত হবে, কম শক্তি নির্গতই হবে। হ্যাঁ, এরকম হওয়ার কথা প্রত্যেক ইনসিডেন্ট। কিন্তু এখানে প্রবলেমটা হয় কি, এখানে প্রবলেম হয় ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। এটা এমন না হয়ে এমন হয়ে গেছে, ক্লোরিন আগে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটার মধ্যে মেন খেলাটা খেলছে কে? এদের কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা। এটা হচ্ছে 2, 8, 7, এখানে হচ্ছে 2, 8, 2 আর 7। মেন কথা হচ্ছে ক্লোরিনের কক্ষপথ সংখ্যা 3টা, ফ্লোরিনের কক্ষপথ সংখ্যা 2টা। ফ্লোরিনের কক্ষপথ সংখ্যা, এবার শুনুন, ফ্লোরিনের কক্ষপথ সংখ্যা যেহেতু কম, ফ্লোরিনের কক্ষপথ সংখ্যা কম হওয়ার কারণে এই এর একটা জিনিস দেখো, এটা ফ্লোরিনের এই যেটা ফ্লোরিনের হচ্ছে এখানে প্রথম কক্ষপথ 2টা, শেষ কক্ষপথে 7টা। একটা জিনিস দেখো, আর হচ্ছে এবার ক্লোরিনের টাকি, এখানে এখানে কয়টা হবে? 8টা, তাই না? দ্বিতীয় কক্ষপথে। আর প্রথম কক্ষপথে হবে 2টা। এখানে 2টা। দেখো, এখানে দেখো, এখানে দ্বিতীয় কক্ষপথে ও 7টা ইলেকট্রনে আছে, এখানে তৃতীয় কক্ষপথেও 7টা ইলেকট্রন আছে। কিন্তু কথা হচ্ছে এখানে যেহেতু দ্বিতীয় কক্ষপথে আকার ছোট, তাই এখানে বেশি সংখ্যক ইলেকট্রন থাকায় ইলেকট্রনের মেঘ তৈরি হওয়ার কারণে নতুন কোন ইলেকট্রন যদি যুক্ত হতে চায় বিকর্ষণ করে। বিকর্ষণ যদি করে, বিকর্ষণ করলে তাহলে আর নতুন করে ইলেকট্রন ঢোকার জন্য বেশি শক্তি নির্গত হওয়ার জন্য শক্তি প্রয়োজন হয়ে যায়। তো একটু বেশি প্রয়োজন হয়, নির্গত একটু কম হয়। আয়ন সৃষ্টি করতে শক্তি নির্গত একটু কম হয়, এই জন্য ক্লোরিনের একটু কম ক্লোরিন থেকে, এটাই ব্যাখ্যা। তারপরে হচ্ছে, এটা পরীক্ষাতে অনেক বেশি আসে। তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন আসে, কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন। এদের মধ্যে এই দুইটা কার্বন আর অক্সিজেনের থেকে নাইট্রোজেনের কম। কার্বন নাইট্রোজেনের থেকে কার্বনের বেশি, কার্বনের থেকে অক্সিজেনের। ক্লোরিন ওখানের মধ্যে একটা মানে ক্লোরিনে কিন্তু ইলেকট্রন প্রবেশ করতে সবচেয়ে কম, মানে হচ্ছে ভেজাল কম আর শক্তি বেশি নির্গত হয়। শেষ কথা এটা। হুম একটা জিনিস এখানের মধ্যে কেন কি, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটার খেয়াল। ওয়ান, এখানে দেখো 1s2, 2s2, 2p, 2p, 2p। এটারটাও লিখি, 1s2, 2s2, 2p, 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 x, y, z, x, y, z। এখানে হচ্ছে 1s2, 2s2, 2p, 2p, 2p। এবার দেখি, 1, 1, 1, 2, সরি, এখানে হচ্ছে কি 1, 1, দেখো 6টা মিলছে। এখানে হচ্ছে 2, 1, 1। একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে এরা হলো স্টেবল, এটা হচ্ছে স্টেবল ইলেকট্রন বিন্যাস। সে আর কি নতুন করে ইলেকট্রন পেতে যাবে? অবশ্যই না। কি তাই কি তাই তার কি কম, তার ইলেকট্রন শক্তি কম। যদি নতুন করে ঢুকাতে না থাকে তার বিগত হওয়ার শক্তিও কম, তাই না?
কিন্তু এখানে দেখো কার্বনের কি আছে, কার্বনের তো একটা শূন্য, এটা আরেকটা ঢুকে স্টেবিলিটি লাভ করবে। এখানে আরো এই যত বেশি ইলেকট্রন ঢুকাতে পারবে সে তত বেশি স্টেবিলিটি লাভ করবে। তাই এটাই মেন ফ্যাক্টর যে এর মধ্যে ইলেকট্রন আসক্তি কম, এই নাইট্রোজেনের কম, তারপরে হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে অক্সিজেনের সবচেয়ে বেশি এটার মধ্যে। এবার আমরা জানবো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রো বা ইলেকট্রোনেগেটিভিটি বাংলায় না লিখি তড়িৎ ঋণাত্মকতা হলো। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে, এটা এটা ভালো করে রাখবা, মনে রাখবা, কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ আবদ্ধ দুটি ভিন্ন পরমাণু, দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ার কৃত ও বন্ধন ইলেকট্রন যুগলকে ইলেকট্রন যুগলকে নিজে একটি পরমাণু একটি পরমাণু পরমাণু নিজের দিকে বেশি আকর্ষণ করার প্রবণতাকে পরমাণু নিজের দিকে বেশি আকর্ষণ করার ক্ষমতা, দিকে বেশি আকর্ষণ করা করার ক্ষমতা ক্ষমতাকে অথবা প্রবণতা প্রবণতাকে সেই পরমাণুর সেই পরমাণুর সেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। এটা জিনিস মনে রাখবে, এটা সুন্দর মতো মনে রাখলে সবকিছু বুঝবা। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধনের ইলেকট্রন যুগল একটি পরমাণু বেশি নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা কি বলি? তড়িৎ ঋণাত্মকতা। এটা বুঝবা কি হবে? অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন মিলে কি পানি তৈরি করে, পানি H2O। H2O এর মধ্যে এখানে অক্সিজেনের আকার বেশি, এর কেন্দ্রে প্রোটন সংখ্যা বেশি। প্রোটন সংখ্যা বেশি কারণে এই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টানে বেশি। তো নিজের দিকে টানার কারণে এটা আংশিক ঋণাত্মক, এর জন্য আংশিক ঋণাত্মক হয়ে গেছে, আংশিক ধনাত্মক, আংশিক ধনাত্মক হয়ে গেছে। এর মেন রিজনটা হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতা। ইয়ার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। এই জন্যই এই ইলেকট্রন গুলা বেশি টানার প্রবণতা ওর বেশি আর হাইড্রোজেনের কম। এই জন্য আমাদের কিছু মান মুখস্থ করা লাগে, এগুলা জানলে আমাদের পোলারিটি পড়তে অনেক সুবিধা হয়। তো আমরা লিখি ফেলি আগে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে এখানে লিখি লিথিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তারপরে আছে কি? তারপরে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালমোনিয়াম, কার্বনের নিচে সিলিকন, নাইট্রোজেন নিচে ফসফরাস, সালফার, ক্লোরিন। একটু পর্যন্ত জানলে আমাদের এনাফ। তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো একটু মনে রাখলে বেটার, আর কিছু না। এবার শুনুন, তো একটা জিনিস মনে রাখবা, এসপি ল মনে রাখ, এস আর পি, হাইড্রোজেনের যা ফসফরাসেরও তা। 1, এটা হচ্ছে 1 দিয়ে শুরু হয়, এটা হচ্ছে 0.9, 1.5, 2, 2.5, 3, 3.5, 4। একটা জিনিস চিন্তা করো, এখানে একটা ছন্দ আকারে 0.5 করে, এখানে একই রকম ছন্দ আকারে যাবে, কিন্তু এখান পর্যন্ত এস পি পর্যন্ত।
1.2, 1.5, 1.8। তারপরে এখানে 4 বাড়বে 2.4, এখানে 5 বার 4 বাড়বে 2.5, এখানে 5 বাড়বে 3, এখানে হলো 2.8, এটা মনে রাখবা, এটা হচ্ছে 2.5। এগুলা ভালো করে লাগবে, এখানে 0.3 করে বাড়ছে প্রতিটার মধ্যে এসপি পর্যন্ত, আর এখানে 0.5 করে বাড়ছে, মনে রাখবো। একটা ওয়ার্ড মনে রাখবো, ফন ক্যালিভার। তৈরি চিহ্নটার কথা মতো ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন। দেখো নাইট্রোজেন আর ইয়ার সেম, তাও নাইট্রোজেনের একটু বেশি, এই জন্য নাইট্রোজেন আগে থাকবে always, মনে রাখবা। তারপরে হচ্ছে এখানে একটা কোশ্চেন আসে ফন ক্যালিভারের, এই কোশ্চেনটার মধ্যে একটা কোশ্চেন আসে, কেন ফ্লোরিনের বেশি? ফ্লোরিনের বেশি, সবচেয়ে বেশি 4। এটার মেইন রিজন হচ্ছে এটা সর্ব বামে এবং সবার উপরে, সবার উপরে মৌল, এই জন্য সর্ব সর্ববামে না, সর্বডানে। হুম, বাম থেকে ডানে গেলে বাড়ে, কারণটা হলো বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়লে কেন্দ্রের প্রোটন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা বাড়লে বেশি ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা বাড়ে, এটা মনে রাখবা। আর হচ্ছে উপর থেকে নিচে গেলে কক্ষপথ সংখ্যা বাড়ে, কক্ষপথ সংখ্যা বাড়ার কারণে শেষ কক্ষপথের প্রতি ইলেকট্রনের আকর্ষণ কমে, তাই ইলেকট্রনটা ছেড়ে দিতে চাই, হে আর ধরে রাখতে পারে না। এটা মনে রাখলে আমরা কমপ্লিট। সর্বডানের পরমাণু এবং সবার উপরে, এই জন্য ক্লোরিনের সর্বাধিক, এটা মনে রাখবা। আর শেষের একটা জিনিস হচ্ছে কি, ওই একটা লিখছিলাম যোজ্যতা। যোজ্যতা মানে কি? যোজ্যতা, যোজনী, এগুলো মানে কি? যোজ্যতার ইলেকট্রন মানে কি? যোজ্যতার ইলেকট্রন হচ্ছে মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতার ইলেকট্রন। আর যোজ্যতা বা যোজনী হচ্ছে, যোজনী হচ্ছে মানে ধাতুর ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, অধাতুর ক্ষেত্রে হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো এখানে হচ্ছে কি, ধরো সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সোডিয়ামের পরে কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, অক্সিজেন, তারপরে কি, এটার নাম হচ্ছে সালফার, অক্সিজেন না, সালফারের পরে হচ্ছে ক্লোরিন। এই দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, আর এটা হলো 1। এটার কিন্তু একটা জিনিস দেখো, 2 আছে, 4ও আছে, এখানে 3ও আছে। তো বাম থেকে ডানে গেলে বাড়েও, এমনও হয়। আবার এটার সাথে সাথে আরেকটা জিনিস হয়, বিভিন্ন পরিবর্তনশীল জার্নাল সংখ্যাও শো করে। কিন্তু উপর থেকে নিচে গেলে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবগুলোর হচ্ছে 1। এটার সাথে আরেকটা আছে লিথিয়ামেরও 1, হাইড্রোজেনেরও 1। এগুলো মনে রাখলে এনাফ, আর লাগবে না। আর হচ্ছে ক্লোরিনের এই গ্রুপের ক্ষেত্রেও একই, যোজনী হচ্ছে 1। তো আর কিছু না, একটু জন্য জানলেই হবে আমাদের পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম আর আমাদের তেমন কিছু জানার মতো কিছুই নেই, আসল কথা এটা। তো আমরা এটা গেলাম, তারপরে আমরা পরবর্তী ক্লাসে বন্ধন সম্পর্কে জানবো, সমযোজী বন্ধন কি, তারপরে আমাদের আয়নিক বন্ধন কি, পোলার আয়ন কি, পোলারিটি কি, প্যান্ডামস বল কি, হাইড্রোজেন বন্ধন কি, তারপরে ফাদান নীতি কি। তার পরবর্তী ক্লাসে আমরা একটা ক্লাসের মধ্যে আমরা সঙ্করায়ন কমপ্লিট করবো, তাহলে আমাদের শেষ।